চুম্বক তরঙ্গ। আমাদের প্রথম টপিকের নাম হচ্ছে টপিক 1। এটা আমাদের জাস্ট এমসিকিউর জন্য লাগবে, এই জন্য জাস্ট পড়া আর কি। তড়িৎ চুম্বক তরঙ্গ। তড়িৎ চুম্বক তরঙ্গ মানে চুম্বক তরঙ্গ নিয়ে আমরা কিন্তু সামনে পড়বো। এটা সামনে আমাদের হচ্ছে গিয়ে 4 নাম্বার 5 নাম্বার চ্যাপ্টার এগুলো আছে, বুঝছো? তো তড়িৎ চুম্বক তরঙ্গ হচ্ছে দুই ভাবে আছে। একটা হচ্ছে গিয়ে তোমাদের বিদ্যুৎ ক্ষেত্র, আর আরেকটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে গিয়ে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র। এখন এই দুইটা ক্ষেত্রে আমরা একটু চিত্র দেখবো এবং তাদের হচ্ছে ইকুয়েশন গুলো দেখবো আর কি। আমাদের দরকার খালি ইকুয়েশনটা আর গ্রাফটা দরকার, ঠিক আছে? এই সবকিছু দেখা যাচ্ছে? একজন বলো যে সবকিছু দেখা যাচ্ছে কিনা। সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছ, দেখা দেখতে পাচ্ছ? যাইতেছে ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে দেখো আমরা যেটা বললাম শুরুতে তড়িৎ চুম্বক তরঙ্গ। এর মধ্যে আমরা 1 নাম্বার পর্ব হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র, এরপরে চৌম্বক ক্ষেত্র, এই দুইটা টপিক আছে। চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র। প্রথমে আমরা এই দুটার হচ্ছে গিয়ে ইয়া দেখে নিব, চিত্র মানে গ্রাফ, আর হচ্ছে ইকুয়েশনটা দেখে নিব, ঠিক আছে? ধরো আমরা প্রথমে যদি চৌম্বক ক্ষেত্র নিয়ে একটু দেখি। চৌম্বক ক্ষেত্র, তো চৌম্বক ক্ষেত্র নিয়ে দেখলে আমরা এটা গ্রাফটা দেখতে পারবো হচ্ছে কি, যে দেখো আমাদের গ্রাফ যেটা ছিল এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর হয়ে আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর হয়ে আছে, ঠিক আছে? একটা এক্স অক্ষ বরাবর। আবার কে জয়েন দিল, একটু ওয়েট। ওকে, দেখো কি বললাম, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। আর আমরা সব সময় এই চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র এই দুটার গ্রাফগুলো অঙ্কন করবো হচ্ছে কি এক্স অক্ষের উপর ডিপেন্ড করে। এক্স অক্ষকে বলবো হচ্ছে আমরা তরঙ্গ সঞ্চারণের দিক। তরঙ্গ সঞ্চারণের দিক, সঞ্চারণের দিককে প্রকাশ করতেছে, কেমন? ওকে, এবার আসো আমাদের গ্রাফটা আসলে ফ্লো করবে কিভাবে। এই গ্রাফটা সবসময় ফ্লো করবে হচ্ছে গিয়ে, আরে কে আছে আবার, এট এ টাইম জয়েন করবে তো। ওকে, এই যাদের মাইক্রোফোন অন করা, মাইক্রোফোনটা অফ করে দাও। কোনো কিছু প্রশ্ন করলে আমাকে জিজ্ঞাসা করিও মাইক্রোফোন অন করে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো আমরা এখন কি করলাম, এই যে এক্স অক্ষ বরাবর আমাদের কি বললাম তরঙ্গ সঞ্চারণের দিক বলছে, এবং সবসময় আমরা এক্স অক্ষকে সাপেক্ষ ধরেই গ্রাফগুলো অঙ্কন করব। তো এই জায়গায় যে গ্রাফটা মানে ওয়েবটা তৈরি করবো, যেহেতু একটা ওয়েব তরঙ্গ, সেই দিক থেকে আমাদের গ্রাফটা হবে বা ওয়েবটা হবে এই যে ওয়াই অক্ষের সমান্তরালে। এই যে গ্রাফটা হবে বা ওয়েবটা হবে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল করে ফ্লো করবে। এবং কোন দিকে যাবে এটা? এক্স অক্ষের দিকে রওনা দিবে। কথা বুঝতে পারছি? ওয়াই অক্ষের সমান্তরাল করে গ্রাফটা সবসময় এক্স অক্ষের দিকে রওনা দিবে। তো এখান থেকে আমাদের তরঙ্গের যে সমীকরণটা আসবে, তরঙ্গের জন্য যে সমীকরণটা আসবে, সমীকরণটা হবে সমীকরণটা হবে v is equal to a sin, আমরা এখানে অনেক কিছু কিন্তু অলরেডি নবম অধ্যায়ে পড়ে ফেলছি, বুঝছো? a sin 2 pi by lambda ct minus x1, এখন দেখো আমরা কিন্তু অলরেডি এই ইকুয়েশনটা কিন্তু পড়ছিলাম, আশা করি সবাই জানো। অগ্রগামী তরঙ্গের যে ইকুয়েশনটা ছিল সেটা কিন্তু এটা ছিল অগ্রগামী তরঙ্গের জন্য। এই যে b is equal to a sin, a মানে কি, আরে ওয়েট, আবার কি আসছে? আচ্ছা তাহলে কি বললাম, এখানে এ মানে কি বলছিলাম মনে আছে আশা করি সবার। এ বলতে বোঝায় যে বিস্তার, আর 2 পাই বাই ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, সি মানে হচ্ছে বেগ। এখন সি বলতে কি আলোর বেগ, কিন্তু এটা ছিল হচ্ছে গিয়ে কোনো বস্তুর বেগ ছিল বা কোনো তরঙ্গের বেগ ছিল, বাট এখন হচ্ছে এটা একটা আলোর বেগ। কারণ আমাদের টপিকটাই কি নিয়ে, অধ্যায়টাই কি নিয়ে, ভৌত আলোক বিজ্ঞান, আলো নিয়ে টপিক, বুঝছো? আলো নিয়ে অধ্যায়। আর এখানে এক্স ওয়ানটা কি, এক্স ওয়ান হচ্ছে আমাদের এই যে ওয়েভটা আছে না, ওয়েভটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গেছে সেটা হচ্ছে এখানে এক্স ওয়ান। তো এটা গেলো চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রকে
ওয়েট, এই একজন বলো তো কজনে ক্লাস করতেছে এখন? 21 জন না 22 জন? হুম, 21 না 22 জন ক্লাস করতেছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা তাহলে কি বললাম, প্রথমত চৌম্বক ক্ষেত্রটা দেখলাম, চৌম্বক ক্ষেত্রের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা দেখলাম। এখন যা হচ্ছে আমরা বিদ্যুৎ ক্ষেত্র, ঠিক আছে? বিদ্যুৎ ক্ষেত্র ভালো করে খেয়াল করো, বিদ্যুৎ ক্ষেত্রের যে গ্রাফটা হবে ওই গ্রাফটা হচ্ছে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই দেখলাম। এখন যে গ্রাফটা হবে সেটা জেড অক্ষের জন্য হবে। এই দেখো এটা জেড অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে জেড অক্ষ এদিকে। তাহলে আমাদের এটা সবসময় ফিক্সড, মানে এই গ্রাফটার এক্স অক্ষ অলওয়েজ ফিক্স থাকবে, কারণ আমাদের গ্রাফটা সঞ্চালিত হবে এক্স অক্ষকে ধরেই সঞ্চালিত হবে। কিন্তু এটা ছিল ওয়াই অক্ষের সমান্তরালে ফ্লো হয়েছিল, আর এখন যে বিদ্যুৎ ক্ষেত্রে যে তরঙ্গটা ফ্লো করবে সেটা হবে ওয়াই অক্ষের ওয়াই না সরি, জেড অক্ষের সমান্তরাল করে। এই যে এইভাবে দেখো, এই যে তোমাদেরকে এটা একটা আমি ভিজুয়ালাইজেশন দিয়ে দিব, একটা গ্রাফ দিয়ে দিব, বা একটা ভিডিও বা ছবি দিয়ে দিব, তাহলে তোমরা দুটো ফিল করতে পারবা। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে তোমাদের ওয়াই অক্ষের সমান্তরালে এমন যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে জেড অক্ষের সমান্তরালে যাবে, একটু বাঁকা হয়ে যাবে, ঠিক আছে, এভাবে এইভাবে, ঠিক আছে? একটা উপরের দিকে একটা সাইড দিয়ে যাবে আর কি। এটা তুমি চিত্র দেখলেই বুঝতে পারতেছো যে জেড অক্ষের সমান্তরাল করে যাচ্ছে, ঠিক আছে? তো এর কোন অক্ষের উপরে কোন অক্ষের সাপেক্ষে যাচ্ছে, এটা কিন্তু তোমার জেড অক্ষের সাপেক্ষে বা জেড অক্ষের সমান্তরাল যাচ্ছে। বোঝা গেছে? তো এটার জন্য আমাদের সমীকরণ যেটা আসবে, সমীকরণটা হবে যে গিয়ে বিদ্যুৎ ক্ষেত্রে যে সমীকরণটা দাঁড়াবে, সমীকরণ হবে E is equal to a sin 2 pi by lambda ct মাইনাস x2। আগে ছিল x1, এখন হচ্ছে x2। তাহলে আমরা হচ্ছে গিয়ে দুইটা সমীকরণ দেখে নিছি, একটা হচ্ছে তোমার তরঙ্গের সমীকরণ পাইছি কার জন্য, চৌম্বক ক্ষেত্রের জন্য, আর একটা পাইছি বিদ্যুৎ ক্ষেত্রের জন্য। দুইটা ইকুয়েশন পাইছি আমরা এখানে, কেমন? এই দুটো ইকুয়েশন জাস্ট তোমরা মাথায় রাখো, আর কিছু না। পরীক্ষায় যে এমন এগুলোতে ম্যাথ আসবে এমন কিছু না, কিন্তু এগুলোতে ম্যাথ আমরা অলরেডি তরঙ্গতে করে ফেলছি, ঠিক আছে? এখন আর লাগবে না, এখন জাস্ট ইকুয়েশন গুলো তুলে রাখো তোমরা খাতার মধ্যে, কেমন? আচ্ছা, তাহলে তোমাদের তোলা হলে আমাকে একটু বলো, আমি একটু তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবা। তোমরা বইকে দেখতে পাচ্ছ না জানি না, একটু ভালো করে দেখো, আমি বইতে করে দেখাই আমাদের গ্রাফগুলো কেমন হয় দেখতে। এই যে বইতে আশা করে দেখতে পারবা তোমরা, এই যে গ্রাফগুলো দেখছো, একটা এই যে এটা হচ্ছে আমার হচ্ছে গিয়ে এখানের আলোকেই ঘুরতে দেখো। এই যে একটা উপরে নিচে লাল কালারটা দেখা যায় কিনা, তোমাদের দেখা যায় কিনা দেখো তো? দেখতে পাচ্ছ সবাই? এই যে, ওকে। আরেকটা হচ্ছে নীল কালারটা, ঠিক আছে? তো একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই যে এটা হচ্ছে নীল কালারটা, আর লাল কালারটা আছে। এই লাল কালার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বিদ্যুৎ ক্ষেত্র, আর নীল কালার যেটা আছে এটা হচ্ছে আমাদের এই যে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? তোমরা বই খুলে দেখতে পারবা, বইয়ের মধ্যে আছে এটা, বুঝছো? আচ্ছা, এখন আমরা চৌম্বক ক্ষেত্র বিদ্যুৎ ক্ষেত্র এই দুটা শেষ করলাম। এখন এর মধ্যে আমরা যাব হচ্ছে গিয়ে ম্যাক্সওয়েলের তত্ত্বতে যাব। তোমাদের এটা লেখা হয়েছে কিনা একটু জানাইও আমারে, তোমাদের লেখা হয়েছে কিনা আমাকে আপডেট দিও। সবাই লিখছো? ঠিক আছে, দিগন্ত লেখা হয়েছে। ওকে, যে লিখবা সুন্দর করে গুছাই লিখবা, গ্রুপে আপডেট দিয়ে দিও, তাহলে নোটটা আপলোড দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে বাকিরা যারা হয়তো মাঝখানে আটকে গেলো বা ভুল হইলো ওটা বুঝতে পারবে। ওকে, তাহলে আমি হচ্ছে মুসলাম। চৌম্বক ক্ষেত্র বিদ্যুৎ ক্ষেত্র গেল, এখন আমরা পড়বো হচ্ছে গিয়ে তড়িৎ চৌম্বক তরঙ্গের টপিক ওয়ানে আছি আমরা, এখন যাই না কিন্তু। তড়িৎ চৌম্বক চৌম্বক তরঙ্গ এর ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে পড়বো, ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে, ম্যাক্সওয়েলের তত্ত্ব এটা পড়বো আমরা। তো ম্যাক্সওয়েলের তত্ত্ব যেটা আছে, সেই ম্যাক্সওয়েলের তত্ত্বটা হচ্ছে গিয়ে, এটা মুছে এখান দিয়ে। ম্যাক্সওয়েলের তত্ত্ব হচ্ছে গিয়ে কোনো তড়িৎ চৌম্বক তরঙ্গের, কোনো তড়িৎ চৌম্বক তরঙ্গের
বিদ্যুৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের অনুপাত সর্বদা ধ্রুব। ঠিক আছে, ধ্রুব ধ্রুব হবে। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের যে অনুপাত সেটা কি হবে, এই যে বিদ্যুৎ ক্ষেত্র, এখন বিদ্যুৎ ক্ষেত্র মানে কি, বিদ্যুৎ ক্ষেত্র মানে হচ্ছে কি যে ই, আর চৌম্বক ক্ষেত্র মানে হচ্ছে কি ভি। তাহলে ই ডিভাইডেড বাই ভি এর যে অনুপাতটা হয় না, এই অনুপাতটা হচ্ছে সর্বদা ধ্রুব, এটা বলতেছে। এখন ধ্রুব বলতে মানে কত, ধ্রুব বলতে আমরা একটা নির্দিষ্ট ধ্রুবক আনতে হবে, সেই ধ্রুবকটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপিটাল সি। আর সি বলতে মানে কি বুঝি আমরা, সি বলতে আমরা বুঝি আলোর বেগ, সি বলতে আমরা বুঝি হচ্ছে আলোর বেগ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সূত্রটা, ম্যাক্সওয়েলের সূত্র বা ম্যাক্সওয়েলের তত্ত্বের মধ্যে যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে যেটা সি সমান সমান ই বাই বি। আর যদি এমন হয়, দেখো এটা মুছলাম, গ্রাফটা থাক, আমি ক্লাস রেকর্ড করে রাখতেছি, সমস্যা নাই, কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় পরে রেকর্ড দেখতে পারবা। দেখো আমাদের এখানে এই যে গ্রাফটাতে আমি অঙ্কন করছি বা যে ওয়েবটা আঁকছি, এই ওয়েবের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যেটা আছে, একবারে সর্বোচ্চ পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা যদি কোনো একটা বস্তুর জন্য বা কোনো একটা তরঙ্গের উৎসের জন্য বা তরঙ্গের কণার জন্য আমরা যদি এই যে ই আর বি হিসাব করি, আমি আবার করে রিপিট করি, কোনো একটা ওয়েবের মধ্যে সর্বোচ্চ বিন্দু বা সর্বোচ্চ কণার জন্য আমরা যদি ই অথবা বি হিসাব করতে চাই, তখন আমরা কিন্তু ই আর বি হিসাব করব হচ্ছে সর্বোচ্চ বিন্দুর জন্য। ঠিক আছে, সর্বোচ্চ বিন্দুর জন্য হিসাব করব, বা সর্বোচ্চ বিন্দুর জন্য যদি আমরা এখন হিসাব করি, সেই হিসাবে আমাদের আসবে হচ্ছে গিয়ে ই এর জায়গায় আসবে ই নট এবং বি এর জায়গায় আসবে ভি নট। ঠিক আছে, ই এর জায়গায় আসবে কি ই নট আর বি এর জায়গায় আসবে বি নট। ই নট হচ্ছে কি বোঝাচ্ছে সর্বোচ্চ পয়েন্টে যে সর্বোচ্চ বিন্দুতে বিদ্যুৎ ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্রকে বোঝাচ্ছে, আর বি নট কি সর্বোচ্চ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রকে বোঝাচ্ছে, চৌম্বক ক্ষেত্রকে বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে, সি ইজ ইকুয়াল টু ই নট বাই বি নট হবে, এই যে সর্বোচ্চ বিন্দুর জন্য। ঠিক আছে, এবার কোশ্চেন এবার তোমাকে যদি বলে দেয় সর্বোচ্চ বিন্দুর জন্য, তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করবা। দুইটাই সিমিলার কোশ্চেন, মানে সিমিলার সূত্র, শুধু একটাতে নট নাই একটাতে নট আছে, বাস এতটুকুই। দাও তুলে ফেলো তোমরা, তোমাদের যদি তোলা হয়, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু মনে করলাম এ। আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবা, এখান থেকে আমি যদি একটা লম্বা অঙ্কন করি, একটা অন্য কালার দেই, এখান থেকে একটা লম্বা অঙ্কন করি, এই যে এটা এই নীল কালারের রেখাটা, এটাকে একটা তরঙ্গের কি বলা হয় বলো তো কেউ একজন, দেখি একজন মাইক্রোফোন অন করো, অন করে আমাকে বলো। এটা ভাইয়া বিস্তার না? হ্যাঁ বিস্তার বলা হয়, রাইট, এটাকে বলা হয় বিস্তার। তাহলে আমরা এগুলো কিন্তু পড়ে ফেলছো অলরেডি তরঙ্গের মধ্যে, তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়বা দেখবে যে অনেকগুলো পড়া তোমরা তরঙ্গ চ্যাপ্টারে পড়ে ফেলছো, মানে অনেক পড়া, এটা খেয়াল করলে বুঝতে পারো, অনেক অধ্যায় শুরু করছি তো আস্তে আস্তে পয়েন্ট বাই পয়েন্ট দেখবা, অনেকগুলো পড়া আমরা অলরেডি আগেই পড়ে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা আশা করি বুঝছি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে আমাদের যে ইকুয়েশনটা আসতেছে সেটা হচ্ছে কি ই বাই বি ইজ ইকুয়াল টু সি, আর সি কিন্তু অলওয়েজ ফিক্সড আলোর বেগ, এটা চেঞ্জ হবে না। তোমাদের লিখা হইলে আমাকে বলবা, আমরা তাহলে একটা কোশ্চেন সলভ করবো। একটা ম্যাথ লিখি, তোমরা এতক্ষণে তুলে ফেলো সবাই এটা। শূন্য স্থানে একটি তড়িৎচুম্বকীয় বিকিরণের, শূন্য স্থানে একটি তড়িৎ চৌম্বকীয় বিকিরণে, শূন্য স্থানে একটি তড়িৎ চৌম্বকীয় বিকিরণে, বিকিরণের হবে বিকিরণের সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র, তাই মুসলাম কেমন, কারো যদি কোনো প্রশ্ন থাকে মাইক্রোফোন অন করে বলতে পারো, সমস্যা নেই।
সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান 9 × 10⁻² নিউটন পার কুলম্ব। এর সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। এর সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। খুবই সিম্পল একটা প্রশ্ন। সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন গেল। কেমন? তাহলে আমরা কিন্তু প্রশ্ন দেখেই বুঝতে পারতেছি আমাদের প্রশ্ন থেকে আসলে বের করতে বলতেছে কি। প্রশ্ন থেকে আমাদেরকে বের করতে বলতেছে সর্বোচ্চ চুম্বক ক্ষেত্র বের করতে বলতেছে, মানে বি নটটা আমাদেরকে বের করতে বলতেছে। তাহলে প্রশ্নে অলরেডি দেখো এখানে কিন্তু আমাদের ই নটটা দেওয়া আছে, বুঝছো? তো আমাদের সূত্র আমরা জানি যে উই নো, আমরা যেটা জানি সেটা হচ্ছে কি কি সি সমান সমান ই নট ডিভাইডেড বাই ভি নট। আমাদের লাগবে ভি নট। তাহলে সেই দিক থেকে ভি নটকে আমরা সাইডে রাখি, ইজ ইকুয়াল টু ই নট বাই সি লেখা যাবে। কেমন? যেখানে ই নট বলতে আমরা পাই 9 × 10⁻², আর নিচে পাবো হচ্ছে আমরা 3 × 10⁻8 পাই। ওকে, তাহলে কাটাকাটি করলে 3 × 9 আসে, আনসার হবে 3 × 10⁻⁻6 হবে। 3 × 10⁻⁻6, -6। আচ্ছা, তো চৌম্বক ক্ষেত্রের যে একক, সে একক হচ্ছে ক্যাপিটাল টি, আর টি মানে টেসলা। চৌম্বক ক্ষেত্রের একক কিন্তু মনে রাখবো সবাই, টেসলা। টেসলা, ঠিক আছে, টেসলা। চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। এই যে অঙ্ক শেষ আমাদের, এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার। দাও সবাই তুলে ফেলো, আমরা এরপরে নেক্সট টপিকে চলে যাব। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট করি সবাই আমরা। তোমাদের লিখা হইলে একজনের কষ্ট করে জানাই লিখা হয়েছে কি হয়নি। আমাদের তাহলে টপিক 1 শেষ করছি। টপিক 1-এর মধ্যে আমাদের, হ্যাঁ, এই তোমরা ভালো করে নোট করে নাও, বুঝছো? আমরা এখন টপিক 2-তে যাব। টপিক 2-এর মধ্যে আমরা ছোট্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে টপিক 2 এর নাম দেই, এটার নাম হবে পয়েন্টিং ভেক্টর। এটা জাস্ট একটা সংজ্ঞা হবে আর কি, সংজ্ঞা আর একটা ইকুয়েশন, আর কিছু না। পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর, কেমন? পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর কাকে বলে এটা একটু কষ্ট আমরা লিখে নেই। দেখো যে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের, কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এর, কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এর গতিপথের সাথে, গতিপথের সাথে, গতিপথের সাথে লম্ব, লম্ব একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, লম্ব একক ক্ষেত্রফলের, ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত করে, যে পরিমাণ শক্তি সঞ্চালিত করে তাকে আহ ওই শক্তির মান ও প্রবাহের দিকের, ওই শক্তির মান, ওই শক্তির মান ও প্রবাহের, প্রবাহের দিককে একত্রে, প্রবাহের দিককে একত্রে পয়েন্টিং ভেক্টর বলে। পয়েন্টিং ভেক্টর বলে।
তো একে প্রকাশ করা হয় এস দিয়ে, একে এস দিয়ে প্রকাশ করা হয়, এস দিয়ে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয় এটাই। তারপরে এখান থেকে আমরা আগে দেখবো যে এস ভেক্টরের যে ফর্মুলাটা আর কি, এস ভেক্টর ইজ ইকুয়াল টু 1/μ ইন্টু ই ভেক্টর ক্রস বি ভেক্টর। মাথায় রাখবা ই ভেক্টর ক্রস বি ভেক্টর কিন্তু, হ্যাঁ এটা কিন্তু পরীক্ষায় আসে, নিচের কোনটি সঠিক, পয়েন্টিং ভেক্টরের জন্য নিচের কোন ইকুয়েশনটি, কোন সমীকরণটি সঠিক, এইভাবে প্রশ্ন আসে, বুঝছো? 1/μ0, 1/μ0, আর পয়েন্টিং ভেক্টরের যে একক, সে একক হচ্ছে গিয়ে ওয়াট মিটার ইনভার্স 2, অথবা আরেকটা আছে জুল সেকেন্ড ইনভার্স 1 মিটার ইনভার্স 2, অথবা জুল সেকেন্ড ইনভার্স 1 মিটার ইনভার্স 2। ঠিক আছে, তাও সবাই তুলে ফেলো। এটা জাস্ট এতটুকুই, এখানে আর কিছু নাই। তোমাদের পয়েন্টিং ভেক্টর কাকে বলে এটা পরীক্ষার জন্য লাগবে, পয়েন্টিং ভেক্টরের যে ইকুয়েশন সেটা লাগবে, এবং আরেকটা হচ্ছে কি তোমাদের পয়েন্টিং ভেক্টরের একক। তাও সবাই তুলে ফেলো, তোমাদের তোলা হলে আমার আপডেট দিও। আরো কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে ইনফর্ম করিও, হ্যাঁ। ওকে ঠিক আছে, লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। সবাই যারা একটু লেখনে তাড়াতাড়ি লেখো, কষ্ট করে একটু ফাস্ট করো। এরপর আমরা পড়বো হচ্ছে তরঙ্গ মুখ, টপিক 3। তরঙ্গ মুখ আমরা অলরেডি পড়ে ফেলছি, বুঝছো? তরঙ্গ মুখ আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি, তরঙ্গের মধ্যে পড়ছি তরঙ্গ মুখের কাহিনী। এখন পড়বো হচ্ছে আমরা তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ হেডলাইন দিয়ে দাও সবাই, তরঙ্গ মুখ। স্ক্রিনশট না তুলে খাতায় তুলবা, বুঝছো? যারা স্ক্রিনশট তুলতেছো তাদেরকে বলতেছি, কোন তরঙ্গের উপরিস্থ যে রেখা বা তল, উপরিস্থ যে রেখা বা তল, কোন তরঙ্গের উপরিস্থ, উপরিস্থ তো বুঝছো কি মানে, ওই ওয়েভের যে আছে না, ওয়েভের মধ্যে সর্বোচ্চ যে পয়েন্টটা আছে, এই যে এই পয়েন্টটাকে বলা হয় উপরিস্থ। উপরিস্থ যে রেখা বা তল বরাবর সবগুলো কণা, তল বরাবর, তল বরাবর সবগুলো কণা, সবগুলো কণা সমদশা সম্পন্ন হয়, সমদশা সম্পন্ন হয়, সমদশা সম্পন্ন হয়, তাকে ওই তরঙ্গের, তাকে ওই তরঙ্গের তরঙ্গমুখ বলে, তরঙ্গমুখ বলে। আমরা এটা পড়ছি কিন্তু একবার আগে, হ্যাঁ। তরঙ্গমুখের ভিতরে বেশি কোনো পড়া নাই, সিম্পল আমাদের কনসেপ্টটা পড়লেই হবে, সংজ্ঞা আর কিছু ব্যাখ্যা। ঠিক আছে, তো তরঙ্গমুখ কাকে বলে আমরা দেখলাম। তরঙ্গমুখের মধ্যে আমরা এখন জাস্ট বৈশিষ্ট্যগুলো পড়বো। এখন মেইনলি হচ্ছে গিয়ে তরঙ্গমুখ হচ্ছে তোমার কোনো একটা উৎস চিন্তা করো, এটা হচ্ছে একটা আলোক উৎস। তো এই আলোক উৎস থেকে হচ্ছে গিয়ে আলোগুলা উৎপন্ন হচ্ছে, এই যে এইভাবে করে তোমার একটা বিভিন্ন শেপ করে যাচ্ছে। ঠিক আছে, তো এখন দেখো এখান থেকে এই পর্যন্ত আসতে তার যে পরিমাণ আসলে অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, ঠিক একই এই দিকেও সে একই অ্যাঙ্গেলে যাচ্ছে, মানে এই রেখাটাও একই অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে, এই রেখাটাও একই অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে। যেহেতু বলছে সমদশা, সমদশা মানে কি, সব জায়গায় দশা সমান। আর দশা বলতে আমরা কি বুঝি, আমরা দশা বলতে অ্যাঙ্গেলকেই বুঝি। ঠিক আছে, তো সব জায়গায় তার দশার পরিমাণটা কি হচ্ছে, সমান সমান হচ্ছে, এটাকেই বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু তার বৈশিষ্ট্যগুলো দেখবো, যে আসলে
তরঙ্গ মুখের জন্য কোন কোন বৈশিষ্ট্যগুলো প্রয়োজন হয়। বৈশিষ্ট্য নাম্বার 1 লিখবো হচ্ছে আমরা, বৈশিষ্ট্যগুলো লাগবে। বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার লিখবো হচ্ছে আমরা, তরঙ্গের কণাগুলি, তরঙ্গের সকল কণা, সকল কণা সমদশা সম্পন্ন হবে। সমদশা, এগুলো ক্ষতে আসতে পারে, হ্যাঁ, সমদশা সম্পন্ন হতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, উৎস যত কাছাকাছি থাকবে, যত কাছাকাছি থাকবে, তরঙ্গমুখ, তরঙ্গমুখ তত গলীয় হবে, তত গলীয় হবে। আর 3 নম্বর হচ্ছে, উৎস যত দূরে হবে, দূরে হবে, তরঙ্গমুখ তত সমতলীয় হবে। আমরা কিন্তু অলরেডি এগুলো পড়ছি, কেমন, এগুলো আমাদের পড়া আছে, আমরা এগুলো পড়ছি কিন্তু তরঙ্গের মধ্যে। এইটার মানে কি দেখো, সমদশা তো বলতে বুঝাই দিচ্ছি, কাছাকাছি দূরে থাকলে গলীয় এবং সমতলীয় মানে কি। দেখো তুমি যখন ঢিল মারবা, আমি এগুলো পরীক্ষা দেখাচ্ছি তোমাদেরকে, এখন তো ফোন তো ইয়াতে না, ফোনে দেখাতে পারতাম। তুমি যখন পানির মধ্যে ঢিল মারবা না, তো ঢিলটা যেখানে পড়ে সেখানে দেখবা গোল গোল করে শেপ করে। তার মানে কি হচ্ছে, আমার যেখানে ঢিল পড়ে সেখানে কিন্তু গোল গোল থাকে। আর তুমি ওই যেখানে ঢিল পড়ছে ওইখান থেকে তুমি যত দূরে চলে যাবে না, দেখবে যে ওই পানিগুলা যে গোল গোল ছিল, দূরে চলে গেলে পানিগুলো আর গোল গোল থাকবে না, পানিগুলো একটা সমতল শেপে চলে আসবে। তার মানে বুঝছি হচ্ছে, যেখানে আমাদের আলোক উৎসটা থাকবে, যেখানে আলোক উৎস থাকবে সেই স্থানটা হচ্ছে গলীয় হবে আমার। আর উৎস থেকে তুমি যত দূরে যাবা গা, তত দেখবা যে পানিগুলো সমতলীয়। কারণ আমরা দেখি না, যখন সমুদ্রের পাড়ে যাই আমরা, পানিগুলো কি গোল গোল হয়ে আসে নাকি সমতলীয় করে এমনি ঢেউয়ের মতো আসে, এভাবে ঢেউয়ের মতো আসে। এগুলো ঢেউয়ের মতো আসতেছে না, কিন্তু একটা জায়গায় কিন্তু গলীয় অবস্থা আছে কিন্তু। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে মোটামুটি আমরা তরঙ্গ মুখের মধ্যে এই দুইটা তিনটা কনসেপ্ট শিখতে পারলেই হবে আমাদের। আর হচ্ছে আমাদের সংজ্ঞা, বাস এতটুকুই, তরঙ্গ মুখে আর কিছু লাগতেছে না। ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট টপিকে যাব। তরঙ্গ মুখের পরে আমরা যাবো হচ্ছে কি আলোর প্রতিফলন। তোমরা লিখছো কিনা আমাকে একটু আপডেট দাও। লিখছো কিনা আমাকে একটু আপডেট দিও, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ডান। ওকে, ডান, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমরা মাইক্রোফোন ওপেন করে বলতে পারবা, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবা, হ্যাঁ। আচ্ছা, আমরা টপিক 3 শেষ করছি, এখন যাবো হচ্ছে টপিক 4-এ। টপিক 4 চলে যাচ্ছি। টপিক 4 হচ্ছে পড়বো আমরা আলোর প্রতিফলন, খুবই সহজ একটা টপিক এবং তোমরা এটা ভালো করেই পারো সবাই। আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন আমরা কিন্তু সবাই জানি, আলোর প্রতিফলনের হিসাবটা কিন্তু 9-10-এ পড়ছি কিন্তু, হ্যাঁ। আলোর প্রতিফলন, আলোর প্রতিফলনের সূত্র হচ্ছে মোট দুইটা, কেমন, আলোর প্রতিফলনের সূত্র হচ্ছে মোট দুইটা। আমরা সূত্রটা শিখবো। আলোর প্রতিফলন তো বুঝছো সবাই কি, যখন কোনো একটা উৎস থেকে আলো পড়বে, তখন আলো একটা মাধ্যমে গিয়ে পড়ে, ওই মাধ্যম থেকে আলোগুলো হচ্ছে আমাদের চোখের রেটিনার মধ্যে যায়। চোখের রেটিনার মধ্যে যাওয়ার পরে কি হচ্ছে, ওই যে মানে বস্তুর উপর আলো পড়ছে তার একটা প্রতিচ্ছবি আমাদের রেটিনার মধ্যে তুলে ধরে। তো তখনই হচ্ছে কি আলোর প্রতিফলনটা ঘটে এবং তখনই আমরা হচ্ছে একটা বস্তুকে দেখতে পারি। ঠিক আছে। তাহলে আলোর প্রতিফলন থেকে আমরা শিখবো প্রথমে আলোর প্রতিফলনের সূত্র। সূত্রগুলা কি কি আছে, সূত্র ফার্স্টে আমরা সূত্র 1 শিখবো। সূত্র 1 হচ্ছে গিয়ে, ভালো করে দেখো, সূত্র 1 সবাই লিখে ফেলো। আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, আপতন বিন্দু, আপতন বিন্দু, অবিলম্ব, অবিলম্ব একই তলে অবস্থান করে, একই তলে অবস্থান করে। ঠিক আছে, তাহলে তুলো এটা। একই তলে অবস্থান করে। আচ্ছা, এটা একটু লিখে দিই আমি, এটা চিত্র লাগবে একটা। দেখো আমাদের এখানে যদি চিত্রটা অঙ্কন করি আমরা, এইখানে এইখানে একটা তল পাইছি আমরা, কেমন, তো এই তলের মধ্যে কিন্তু মাথা রাখবা। আহ এখানে একটু ঝামেলা লেগেছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে সমস্যা নেই।
এখানে হচ্ছে আমাদের সূত্র হচ্ছে কি একটা রাখি, এক না সূত্র রাখো, আলো প্রতিফলনের সূত্র লিখতেছি। দেখো আলো প্রতিফলনের ক্ষেত্রে আমরা দেখি যে কি আমার এখানে এই যে একটা রশ্মি আপতিত হচ্ছে এই তলের উপরে, তো রশ্মি আপতিত হয়ে এটা হচ্ছে গিয়ে প্রতিফলিত হবে। তো যে বিন্দুর মধ্যে প্রতিফলিত হচ্ছে ওই বিন্দুটাকে বলবো হচ্ছে আপতন বিন্দু। আর এটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর এটাকে বলবো হচ্ছে আমরা অবিলম্ব। কেমন? এটাকে আমরা বলবো হচ্ছে অবিলম্ব। এটা হচ্ছে আমাদের আপতন কোণ আই, এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ আর। ঠিক আছে? তো এটা জাস্ট সিম্পল আলোর প্রতিফলন গেল। এখন আলোর প্রতিফলনের পরে আমরা যাব হচ্ছে আলোর প্রতিসরণে। আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ প্রতিফলনের সূত্র দুইটা এমনে। প্রতিফলনের সূত্র আরো একটা আছে, ওটা লাগতেছে না আমাদের, জাস্ট একটা রাখছি আর কি আমরা এখানে। কেমন? প্রতিফলনের জন্য আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের সূত্র হচ্ছে দুইটা, এখানে হচ্ছে সূত্র দুইটা আছে। সূত্র আমরা একটা খেয়াল করব, সূত্র এক। প্রতিসরণটাই মেইনলি আমাদের লাগবে আর কি। হ্যাঁ, তো দুই মাধ্যমের বিভেদ তলে, এটার ব্যাখ্যাটা লিখি। দুই মাধ্যমের বিভেদ তলে, বিভেদ তলে, দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আপতিত রশ্মি আপতন বিন্দুতে, আপতিত রশ্মি, দেখো এখানে আমি এখন যেটা লিখছি আলো প্রতিসরণ, এটা কিন্তু এটা মোটামুটি সেম সেম, বুঝছো? আচ্ছা, দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত রশ্মি আপতন বিন্দুতে, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, অঙ্কিত অবিলম্ব, অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসারিত এবং প্রতিসারিত রশ্মি একই তলে অবস্থান করে। এই সংজ্ঞা সূত্রটা আগের সূত্র মোটামুটি সেম, বুঝছো? বাট এখানে এটা আলোর প্রতিসরণ, ওটা ছিল আলোর প্রতিফলন। প্রতিফলনের ক্ষেত্রে আলো শুধু প্রতিফলিত হয়, আর প্রতিসরণের ক্ষেত্রে আমাদের প্রতিফলন, প্রতিসরণ, আপতন সবকিছু ঘটে। দেখো ভালো করে খেয়াল করো, একটা রশ্মি এখানে আপতিত হচ্ছে, এই যে এই যে এটা আপতিত হচ্ছে, কেমন? এবং এটা কি হচ্ছে? প্রতিফলিত হচ্ছে, আমরা একটু আগে দেখলাম। বাট প্রতিসরণের ক্ষেত্রে কি হয়? এই তলটাকে সে ভেদ করে চলে যাবে। এই যে সে যাওয়ার কথা ছিল ঠিক এই বরাবর, ঠিক আছে, কিন্তু সে গেছে এই বরাবর, একটু বাঁকা হয়ে যাবে। খেয়াল করছো? তো এখানে এটা বললাম হচ্ছে এটা আই কোণ, এটা ধরলাম এটা আর কোণ, একটা আপতন কোণ, একটা প্রতিসরণ কোণ। ঠিক আছে? তো মাধ্যমের ক্ষেত্রে কি, এটা মনে করো হচ্ছে বায়ু মাধ্যম আমরা ধরলাম, এটা মনে করো ধরলাম হচ্ছে আমরা কাচ মাধ্যম বা পানি মাধ্যম ধরো। এটা আমি কে জান দিচ্ছি আবার। নুন নবী এটা কে রে? এ নুন নবী এটা কে রে? নুন নবী, নুন নবী এটা কে? কথা কয় না। নুন নবী এটা কে রে? হুম, নুন নবী এটা কে? এই যে, আচ্ছা এই নুন নবী তুমি ভয়েসটা খুলো। নুন নবী তোমার ভয়েসটা খুলো, মাইক্রোফোন অন করো তোমার। তুমি কে দেখি? নুন নবী এটা কে রে? তোমাদের পরিচিত কেউ? দেখো তো। নুন নবী মনে হয় বোদা, বোবাকে। আচ্ছা, আচ্ছা নুন নবী কথা বলো না কেন নুন নবী? ওরে খাইছে রে হুজুরে না। আচ্ছা, দেখলাম দেখলাম। কিন্তু হুজুর কোথেকে আসছো তুমি? আচ্ছা দেখো, আমরা তো ক্লাস অনেক টাকা গেছি গা, তো ক্লাসের রেকর্ড আছে, তুমি দেখতে পারো, সমস্যা নেই। এখন দেখো, আমি যেটা বলতেছি আর কি, এখানে দুই মাধ্যম, মাধ্যম যেহেতু দুইটা, এটা কিন্তু মাধ্যম হবে একটা, প্রতিফলনের মাধ্যম হবে একটা, আর প্রতিসরণের মাধ্যম কিন্তু দুইটা। তো দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি, আপতন বিন্দু, এটা হচ্ছে আপতন বিন্দু, মনে করো যে বিন্দুটার নাম দিলাম ও বিন্দু। আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্ব, এটা অবিলম্ব, এটা অবিলম্ব, ঠিক আছে? এবং প্রতিসারিত রশ্মি একই তলে অবস্থান করে, এই একই তলে সবগুলো অবস্থান করে আছে। তো এখানে আই কি? আপতন কোণ, আর আর হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে? ওকে, আমরা এখন উপরটা মুছবো আমি, উপরটাই মুছলাম আমি। এবার আসো, এই প্রতিসরণের সূত্র দুই যাবো আমরা।
প্রতিসরণের সূত্র 2। প্রতিসরণের সূত্র 2টাকে বলা হয় স্নেলের সূত্র। সূত্র 2 যেটা আছে, সূত্র 2কে বলা হচ্ছে গিয়ে স্নেলের সূত্র। স্নেলের সূত্র, স্নেলের সূত্র। তো স্নেলের সূত্র হচ্ছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্গের আলোর জন্য, নির্দিষ্ট বর্গের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত সর্বদা ধ্রুব। ঠিক আছে, সর্বদা ধ্রুব। তো এটা হচ্ছে গিয়ে দেখো, আপতন কোণের অনুপাত হচ্ছে গিয়ে এই যে সাইন আই, আর প্রতিসরণ কি সাইন আর, এটার যে অনুপাত সর্বদা কি হবে ধ্রুব। এখন ধ্রুব বলতে আমরা কি বুঝি? ধ্রুব বলতে আমরা বুঝি মিউ। ঠিক আছে, তাহলে মিউর নাম কি? মিউকে কি বলে? মিউকে বলা হয় প্রতিসরণাঙ্ক। বলা হয় প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, মিউকে বলা হয় প্রতিসরণাঙ্ক। তোমরা কষ্ট করে একটু তুলে নাও, আর নিচেরটা তুলছো কিনা একটু আমাকে বলিও, এটা তুলছো কিনা। এটা তুলে হইলে আমাকে একজন বলে যে হ্যাঁ ভাইয়া তোলা হয়েছে, ভাইয়া লেখা হয়ে গেছে, ডান ডান, ওকে ঠিক আছে, ওকে বুঝলাম। একজন ভয়েস করে বলে দিত, না আমাকে ঘুরতে হয়, বুঝছো, ঘুরে ওইদিকে যেতে হয়। একজন ভয়েস করলে জাস্ট বলে দিলে হ্যাঁ ভাইয়া লিখছি, তাহলে হবে। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, মাধ্যমের জন্য যদি আমরা অ্যাপ্লাই করি, হ্যাঁ মাধ্যমের জন্য যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি আসে, এ মিউ বি। এটা মানে কি? এ মাধ্যম থেকে বি মাধ্যম, তোমাকে বলতেছে। তো তুমি যদি এ থেকে বি মাধ্যমে যাও, তখন এ মিউ বি এটাকে শর্ট ফর্মে এভাবে লিখবে প্রতিসরণাঙ্কের জন্য। তাহলে এটাকে ভাঙলে কি পাওয়া যায়? এ মিউ বি কে ভাঙলে আমরা পাই মিউ বি ডিভাইডেড বাই মিউ এ পাচ্ছি। ওকে, মিউ বি ডিভাইডেড বাই মিউ এ পাই। এখন এটাকে যদি আমরা আলোর বেগের সাহায্যে লিখি, কার সাহায্যে? আলোর বেগের সাহায্যে, তখন হবে সি এ ডিভাইডেড বাই সি বি। এই যে দেখো, কষ্ট করে সবাই এটা তুলে রাখো। আরেকটা আছে, আরেকটা অ্যাড করে দিই আমি। যদি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বলে, তখন ল্যামডা এ বাই ল্যামডা বি। এই যে এটা ভালো করে সবাই তুলে রাখো, এটা ভালো করে সবাই খাতায় তুলে রাখো। ওকে, আমাদের হচ্ছে গিয়ে কোনো মাধ্যমের জন্য হিসাব করতে গেলে এ মিউ বি, দেখো এখানে যেটা হয় সেটা কিন্তু উপরে হবে, আর যেটা যে মাধ্যম থেকে তুমি আসছো সেটা সবসময় নিচে হবে। আর এটার সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হচ্ছে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক হয়ে আছে। ঠিক আছে, তো কষ্ট করে সবাই তুলে ফেলো, এটা তোলা হলে আমাকে একটু জানাইও কষ্ট করে। আমরা এবার একটা ম্যাচে যাবো। আমাদের লেখা হইলে একজন বয়স করলে হইলেও লেখা হয়েছে। ভাইয়া এখানে সিটা কি সি? সি সি হচ্ছে আলোর বেগ, এটা আলোর বেগ, এটা প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, যখন তোমার প্রশ্ন যেটা বলে সেই অনুযায়ী কাজ করবা আর কি, বা সেটা অনুযায়ী তুমি ইকুয়েশন ধরবা।
ওকে ডান। তাহলে আমরা একটা ম্যাপ দেখি, কেমন একটা ম্যাপ দেখা দরকার। একটা হচ্ছে গিয়ে পানি ও হীরকের আলো, পানি ও হীরকের প্রতিসরণ করছে। পোর্শন 2, পানি ও হীরকের, পানি ও হীরকের প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক যথাক্রমে 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 1.33 এবং 2.4, 1.33 এবং 2.4। আচ্ছা, বলছে হীরকের আলোবেগ, হীরকের আলোবেগ কত, হীরকের আলোর বেগ কত। ব্র্যাকেট লিখছে পানিতে আলোর বেগ, পানিতে আলোর বেগ 2.28 10 টু দি পাওয়ার 8, 2.28 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এটা আমাদেরকে দিছে। খুবই সিম্পল একটা কোশ্চেন। এবং এটা কোথায় আসছে জানো? এটা আসছে রুয়েটে। রুয়েটে আসছে 13-14 সালে আসছে রুয়েট। এটা রুয়েটে আসছে 13-14 সালে আসছে, 13-14 সেশন আসছে আর কি, রুয়েটে আসছে। খুবই সিম্পল একটা কোশ্চেন। চলো আমরা অঙ্কটা তাহলে সলভ করি। দেখো এখানে আমাদের মোটামুটি ইনফরমেশন সবকিছু দেওয়া আছে। আমাদের ধরলাম হচ্ছে মিউ ডাব্লিউ মানে পানিতে কত দেওয়া আছে, পানিতে আমাদের প্রতিসরণাঙ্ক হচ্ছে কি 1.33, 1.33 দিয়ে দিছে। এবং হিরোকে ধরলাম, হিরোকে হচ্ছে এক্স ধরলাম, মিউ এক্স, তো মিউ এক্স ধরলাম হচ্ছে 2.4, 2.4, ঠিক আছে। এবং আমাদের পানিতে আলোর বেগও বলে দিয়েছে, অর্থাৎ পানিতে আলোর বেগ কত আছে, সি ডাব্লিউ ইজ ইকুয়াল টু 2.28 10 টু দি পাওয়ার 8 দিয়ে দিছে আমাদেরকে, কেমন। তো আমাদেরকে বের করতে বলছে সি এক্স বের করতে বলতেছে। সি এক্সটা আমাদের জানা নেই। এখন আমরা তো জানি যে মিউ এর সাথে আলোর বেগের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ঠিক আছে। মিউ এর সাথে আলোর বেগের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তার মানে আমরা যদি লিখি এভাবে সি এক্স বাই সি ডাব্লিউ, কারণ আমরা সি এক্সটা বের করবো এই জন্য সি এক্সটাকে উপরে রাখছি, ইজ ইকুয়াল টু তাহলে কি দেখা যাবে মিউ ডাব্লিউ বাই মিউ এক্স। কারণ কি একটা আরেকটার কি ব্যস্তানুপাতিক না, এই কারণে আর কি এখানে যা হয়েছে এটা ঠিক উল্টা হয়েছে এখানে। তো সি এক্স সমান আমি লিখতে পারি সি ডাব্লিউ, সি ডাব্লিউ ইন্টু মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ এক্স, ঠিক আছে। তো সি ডাব্লিউ হচ্ছে 2.28 10 টু দি পাওয়ার 8, আর মিউ ডাব্লিউ যেটা আছে সেটা হচ্ছে আমাদের 1.33, নিচে হবে 2.4। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের আনসারটা আসবে 2.28 10 টু দি পাওয়ার 8 ইন্টু 1.33 ডিভাইড বাই 2.4। আনসার হবে 1.26 10 টু দি পাওয়ার 8। আনসার হবে 1.26 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এটা আমাদের আনসার, ঠিক আছে। শেষ আমাদের অঙ্ক, এটা শেষ। এবার আমরা নেক্সট টপিকে চলে যাব। সবাই লিখো এ পর্যন্ত। ভাইয়া লেখা হয়ে গেছে, ডান। ওকে, বাকিদের লিখতে দাও না, তোমার না লেখা হয়ে গেছে, বাকিরা লিখ না। এই স্ক্রিনশট না তুলে খাতায় লিখো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে ডান। আমরা তাহলে নেক্সট টপিকে যাই। এই টপিক আমাদের শেষ। আমরা এরপরে যাবো হচ্ছে ব্যতিচার। আমি বলছিলাম না ব্যতিচার আমরা পড়বো এই অধ্যায়ে, ব্যতিচার আসছে। আমরা কিন্তু ব্যতিচার পড়ছি, হ্যাঁ আমরা ব্যতিচার পড়ছি। যেহেতু টপিক আসছে আবার, আমাদের একটু পড়তে তো হবে, স্কিপ করা যাবে না। ব্যতিচার কিন্তু অনেক হিউজ পড়া এখানে। ব্যতিচারে হিউজ পড়া। আরে টপিক 5 না, টপিক 5 না, আমি তো ভুলে গেছি টপিক কত লিখছিলাম করে। হয়তো টপিক 5 ঠিক আছে কিনা আমাদের, নাকি টপিক 4 হবে, এই জন্য বলো তো কষ্ট করে। 5 ভাইয়া, ঠিক আছে 5। ওকে ওকে, ঠিক আছে টপিক 5। ঠিক আছে, আমাদের তাহলে এখন হচ্ছে গিয়ে টপিকের নাম ব্যতিচার। ব্যতিচার
ঠিক আছে, ব্যতিচার তাহলে হেডলাইন দাও। ব্যতিচার কাকে বলে আমরা জানি, কিন্তু যে উপরিপাতনের ফলে, যে উপরিপাতনের ফলে, উপরিপাতনকে আমরা এটাও পড়ছি, যে উপরিপাতনের ফলে আলোর আলোর তীব্রতার তীব্রতার পরিবর্তন ঘটে। তীব্রতা কি আমরা সেটাও জানি, পরিবর্তন ঘটে, তাকে ব্যতিচার বলে, ব্যতিচার বলে। অর্থাৎ তুমি যখন কোনো একটা নির্দিষ্ট বস্তুর উপরে একাধিক আলো নিক্ষেপ করবা, তখন ওই বস্তুর মধ্যে কি হবে, আলোর তীব্রতার পরিবর্তন ঘটবে। ঠিক আছে, অর্থাৎ ওই ক্ষেত্রে মানে ওই বস্তুর উপরে একটা আলোর জন্য শক্তির যে প্রয়োগ হয়েছিল, তিনটা আলো নিক্ষেপ করলে শক্তির প্রয়োগ কিন্তু সেখানে ভিন্ন হবে। শক্তির ভিন্নতা মানেই হচ্ছে আমাদের তীব্রতার পরিবর্তন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের তীব্রতার পরিবর্তন যত হবে, সেটাকে আমরা টোটাল প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে ব্যতিচার। কেমন? তো ব্যতিচার হচ্ছে কি, আমরা পড়বো হচ্ছে ব্যতিচারের শর্তও ছিল কিছুটা, মানে ব্যতিচার ঘটতে হলে শর্তটা কি। ঠিক আছে, শর্ত আছে, আমরা এটাও পড়ছিলাম, কিন্তু ব্যতিচারের শর্তও পড়ছি। ব্যতিচারের শর্ত, তাহলে শর্তগুলো লিখে নাও কষ্ট করে সবাই। শর্ত 1 নম্বর হচ্ছে গিয়ে আহ তরঙ্গের উৎসদয় সুসংগত হতে হবে। আচ্ছা, সমস্যা নাই। তরঙ্গের উৎসদয়, উৎসদয় কেন বলতেছে, কারণ এখানে দুইটা তরঙ্গের জন্য কাজ করতেছি আমরা। হ্যাঁ, তরঙ্গের উৎসদয় সমদশা হতে হবে, সমদশা সম্পন্ন হতে হবে, সম্পন্ন হতে হবে। ঠিক আছে, 2 নাম্বার পড়বো হচ্ছে আমরা তরঙ্গের কম্পাঙ্ক সমান হতে হবে। তরঙ্গের কম্পাঙ্ক কম্পাঙ্ক সমান হতে হবে, সমান হতে হবে। কম্পাঙ্ক সমান বলতে আমরা বুঝে গেছি যে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য অথবা কৌণিক বেগটাও সমান হতে হবে। কৌণিক বেগ, কৌণিক বেগ, কৌণিক বেগ মানে ওমেগা, ওমেগা সমান হতে হবে। 4 নম্বর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পর্যায়কাল, পর্যায়কাল সমান হতে হবে। এই যে শর্ত হচ্ছে এগুলা। কেমন? এই শর্তগুলা মেনে আমাদের চললে, ব্যতিচার শর্ত মেনে চললে আর কি, আমরা বলতে পারবো ওই আলো বা ওই বস্তুর মধ্যে ব্যতিচার ঘটবে। কোনো বস্তুর মধ্যে ব্যতিচার ঘটবে কিনা এটা ডিপেন্ড করতেছে তরঙ্গদ্বয়ের বিহেভিয়ার গুলা। এই বিহেভিয়ার হচ্ছে এই 4 ধরনের হইতে হবে। ঠিক আছে, এটা তুলে ফেলো, এটা তুলে হয়ে আমাকে বলো। ঠিক আছে, তাহলে এখন আমরা ব্যতিচার শেষ করলাম, ব্যতিচারের সাধারণ সমীকরণে যাব। ঠিক আছে, ব্যতিচারের সাধারণ সমীকরণ, ব্যতিচারের সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ। কষ্ট করে সবাই হেডলাইন দিতে, ব্যতিচারের সাধারণ সমীকরণ। এটা থাকে তাহলে এখন বুঝবো না। ধরো হচ্ছে গিয়ে আমার একটা বস্তু আছে এখানে, কেমন? তো এখান থেকে একটা ওয়েভ যাচ্ছে, এই যে এখান থেকে উৎস থেকে একটা মানে বস্তুর উপরে গিয়ে আলো পড়ছে। তো যার ডিস্টেন্স মনে করো হচ্ছে x1, কেমন? আরেকটা মনে করো এখান থেকে গেছে, তো এটা মনে করো হচ্ছে কি এখান থেকে যে গেছে তার ডিস্টেন্সটা চিন্তা করি আমরা x2। ঠিক আছে, আমরা চিন্তা করলাম আর কি, একটা x1 হলে আর একটা x2, কেমন? তো এই বস্তুর উপরে গিয়ে আলোটা মানে পড়তেছে। তো সেই দিক থেকে আমরা দুইটা বস্তুর জন্য, মানে দুইটা ওয়েভের জন্য দুইটা ইকুয়েশন পাই। একটা মনে করো y1 পাচ্ছি, y1 কত, a sin 2π/λ বিটি মাইনাস x1। আর একটা পাচ্ছি আমরা y2 ইজ ইকুয়াল টু a sin 2π/λ বিটি মাইনাস x2। আমরা কিন্তু এগুলো পড়ছিলাম, আশা করি তোমাদের মনে আছে। যখন একটা তরঙ্গের উপরে আরেকটা তরঙ্গ গিয়ে পড়বে, সেখানে লব্ধি তরঙ্গ চলে আসে। এটা কিন্তু ওইরকমই বলতে পারো এক প্রকার,
যে একটা বস্তুর উপরে দুইটা তরঙ্গ এসে পড়তেছে, তাহলে ওই দুইটা তরঙ্গের লব্ধি তরঙ্গ থাকবে। এখন লব্ধি তরঙ্গটা কি? দুইটা তরঙ্গের যোগফল, y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2 আমরা পড়ছিলাম। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। এখান থেকে লেখা পারি আমরা a sin 2 পাই বাই ল্যামডা bt মাইনাস x1 প্লাস a sin 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x2। কারো কোনো প্রশ্ন থাকলে মাইক্রোফোন ওপেন করে বলবা, সমস্যা নাই। তাহলে এখান থেকে যদি আমরা এ কমন নিই, মনে করো আমাদের এখান থেকে এটা কমন নিয়ে ফেলছি, এ কমন নিলে কি হয়? সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা চলে আসে না, এই যে সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা আশা করি আমরা সবাই শিখছি এবং আমরা ইকুয়েশনটা কিন্তু পড়ছি। সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা মোতাবেক আমরা যদি কাজ করি তাহলে আমরা একবারেই ইকুয়েশনটা তুলে ফেলতে পারবো। এর জায়গায় একে নিয়ে আসছি, টু এ সরি টু এ না, টু সাইন, সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি ছিল? সাইন সি প্লাস ডি ডিভাইড বাই টু ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইড বাই টু, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে টু সাইন সি প্লাস ডি ডিভাইড বাই টু, আমি যেটাকে একবারে ইকুয়েশনটা সমাধান করে বলে দেই, তাহলে আমাদের আসবে, লিখাও 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x1 প্লাস x2 ডিভাইডেড বাই টু, এটা আসতেছে কেমন? এবার আসবো কস ইন্টু কস পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 মাইনাস x1, এই যে এটা আসে আর কি, বুঝছো? তো এটা একটা আমি সাজা লিখি একবারে, 2a, এটা হচ্ছে আমাদের তরঙ্গের মানে ব্যতিচারের যে সমীকরণ ওটা আসছে আর কি। তো এটাকে একটু মডিফাই করবো আমরা, এই সমীকরণ ওটাকে মডিফাই করবো কিভাবে? এখানে যে 2a আছে, এই 2a এবং cos পাই বাই ল্যামডা এটাকে আমরা আলাদা একটা ইকুয়েশনে লিখবো, এভাবে লিখবো যে 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1, মানে আমি লাল কালারের যে বৃত্ত ভরাট করছি সবগুলোকে আলাদা করছি, এটা সমান লিখতে পারবো আমরা ar। আর এই আর কে বলা হয় কি? লব্ধি তরঙ্গের বিস্তার, আমরা পড়ছিলাম লব্ধি তরঙ্গের বিস্তার, এটা কিন্তু আমরা পড়ছি, হ্যাঁ, লব্ধি তরঙ্গের বিস্তার বলা হয়। ঠিক আছে, আমাদের লাগবে কিন্তু ওইটা লাগবে ইকুয়েশন তৈরি করার জন্য, ওইটাই লাগবে আমাদের। তো আমি একটু সাদা লিখে দিই এখান দিয়ে, এ আর সাইন 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস x1 প্লাস x2 ডিভাইডেড বাই টু। এই যে আমাদের মেইনলি যে ইকুয়েশনটা লাগবে সেই ইকুয়েশন হচ্ছে কি, এই যে এটা যেখানে এ আর বলতে আমরা কি বুঝছি? লব্ধি তরঙ্গের বিস্তার। ঠিক আছে, লব্ধি তরঙ্গের বিস্তার, ভালো করে মাথা রাখবা কিন্তু এগুলা। ঠিক আছে, সবাই তুলে ফেলো এটা। কার যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যে অবশ্যই জানাইতে পারো। লেখা হইলে আপডেট। আদিলের জি ক্লাস ভাই, শুরু, আপনি ক্লাস তুমি কি মাত্র জয়েন করছো? জি কি রে ভাই, আমরা 1 ঘন্টার মতো ক্লাস করে ফেলছি, তুমি মাত্র জয়েন করছো। আমি ক্লাসে রেকর্ড করে রাখছি, ক্লাস রেকর্ডটা দেখে নিও, বুঝছো? আচ্ছা। এখন আমরা মোটামুটি দেখো, তোমরা কিন্তু খেয়াল করো, মোটামুটি আমরা কিন্তু তরঙ্গ চ্যাপ্টারে যা যা পড়ছি এতক্ষণ কিন্তু মোটামুটি ওর আলোকে কিন্তু পড়ালেখা করতেছি আমরা, ওগুলো কিন্তু মোটামুটি অনেক কিছু পাইছি আমরা এখানে, হ্যাঁ, অনেকাংশ পড়া আমরা পাই গেছি। যেমন এটা কিন্তু পড়ছি আমরা, ওইখানেই পড়ছিলাম, এটা আবার এখানে পড়তেছি। তো এটা এখন একটু ডিটেলসে পড়বো আর কি, যেহেতু আমাদের এটা আছে, যেহেতু এখানে ডিটেলসে পড়তে হবে। আচ্ছা দেখো, আমরা ব্যতিচারের সাধারণ সমীকরণ শেষ করলাম কেমন? এখন সাধারণ সমীকরণ থেকে আমরা হচ্ছে গিয়ে দুইটা পার্ট পাই। কি কি পার্ট পাই? একটা হচ্ছে তোমার লিখে ফেলো, ব্যতিচার দুই ধরনের, ব্যতিচার হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে গিয়ে গঠনমূলক ব্যতিচার, আর আরেকটা হচ্ছে 2 নম্বর ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে, দুই ধরনের ব্যতিচার, একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, কেমন? ওকে, এখন আসো আমরা হচ্ছে গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পদ পার্থক্য, দশা পার্থক্য এগুলো দেখবো। ঠিক আছে, আগে এটা শেষ করি, দেন আমরা নেক্সট টপিকে যাব।
আমরা আমরা গঠনমূলক ব্যাধিচারটা খেয়াল করি, একটু গ্রাফটা দেখবো এখানে। গঠনমূলক ব্যাধিচারের গ্রাফ, দেখো গঠনমূলক ব্যাধিচারের গ্রাফটা কেমন হয়। আমি যদি গ্রাফ 1 দেখি তোমাদেরকে, দেখো এই গ্রাফটার উঠতেছে নামতেছে, উঠতেছে এই নামতেছে, ঠিক আছে। এই সেম একটা গ্রাফ আমি নিচে আঁকলাম। দেখো এই গ্রাফের চেহারার ন্যায় যদি দ্বিতীয় গ্রাফটা যদি একই আচরণ করে, যখন এটা সর্বোচ্চ বিস্তারে আছে তখন এই গ্রাফটার ওয়েবও সর্বোচ্চ বিস্তারে, এটা সর্বোচ্চ সর্বনিম্ন বিস্তারে, এটা সর্বনিম্ন আবার এইভাবে সর্বোচ্চ। মানে এটার যে এরকম বিহেভিয়র, এই বিহেভিয়র যদি এই গ্রাফটাও একই রকম করে তাহলে সেটা হচ্ছে সর্বোচ্চ গঠনমূলক, ঠিক আছে। আর যখন তোমরা দেখতেছো ধ্বংসাত্মক, তখন কি হয়, তখন হবে যেরকম এই গ্রাফটার ক্ষেত্রে ওয়েবটা যেরকম বিহেভিয়র করতেছে কেমন, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এই জায়গায় যে গ্রাফটা আমি আঁকবো সেটা এরকম বিহেভ করবে না, এটা হবে উল্টা। দেখছো, তাহলে এই গ্রাফটা যেমন বিহেভ করতেছে একটার সাথে আরেকটা সেম টু সেম, বাট এই গ্রাফটা ওরকম বিহেভ করতেছে না, এটা উল্টা হচ্ছে, ঠিক আছে। মানে এখানে আমাদের যখন সর্বোচ্চ বিস্তার এখানে সর্বোচ্চ বিস্তার পাচ্ছি, এখানে যখন সর্বোচ্চ বিস্তার এখানে কিন্তু সর্বনিম্ন বিস্তার পাচ্ছি, বুঝতে পারছো। তো উল্টো হচ্ছে বিষয়টা। এই কারণে আমরা গঠনমূলক ধ্বংসাত্মক ব্যাধিচারটা গ্রাফ দিয়ে এরকম ডিভাইড করতে পারি। তো এরপর আমরা যাবো হচ্ছে গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যাধিচারের, ঠিক আছে, এই দশা পার্থক্য পথ পার্থক্য শিখবো। তো এর আগে হচ্ছে আমাদের দশা পার্থক্য কি পথ পার্থক্য এগুলো শিখতে হবে না, এগুলো আমরা কিন্তু করে ফেলছি অলরেডি। দশা পার্থক্য পথ পার্থক্যের আলোচনা কিন্তু আমরা করে ফেলছি অলরেডি, ডিটেলসে আলোচনা করছি, ঠিক আছে। আমি আর এখানে ডিটেলসে যাবো না, জাস্ট পয়েন্টগুলো তোমাদের ধরাই দিব খালি, কেমন। তোমাদের লেখা হইলে আমাকে বলিও, তোমাদের লেখা হইলে আমাকে একটু জানাই কষ্ট করে। হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখন হেডলাইন দিব গঠনমূলক ব্যাধিচার এবং ধ্বংসাত্মক ব্যাধিচারের দশা ও পথ পার্থক্য। গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচারের কেউ আবার মনে করি না যে ক্লাসটা রেকর্ড থাকবে তাহলে আমি পরে ক্লাসটা করে নিব, এখন জাস্ট একবার দেখে নি, বুঝিনি তাহলে হবে, এরকম করে না। যা পড়াচ্ছি ঠিক মতো পড়ো, খাতায় তুলে ফেলো। আমি কিন্তু আগে বলছি আমি 2টা ক্লাসের পড়া আজকে পড়াই দিচ্ছি তোমাদেরকে, মানে 2টা ক্লাসের পড়া এখনই তুমি পড়ে ফেলতেছো, ঠিক আছে। আমার মোট পিডিএফটা হচ্ছে তোমার, মানে যে পিডিএফটা তোমাদেরকে নিয়ে পড়াচ্ছি আমি সেই পিডিএফটা হচ্ছে আমার 25 পেজের একটা পিডিএফ, বুঝছো। 25 পেজের একটা পিডিএফ, যে পিডিএফটা আমি আজকেই মোটামুটি 13 পেজ শেষ করে ফেলতেছি, মানে আজকেই 13 পেজ শেষ, তাহলে 8 থেকে 12 পেজ, তো 12 পেজ আমি 2 ক্লাসে বা 3 ক্লাসে শেষ যাবে গা, বুঝছো, অফলাইনে রবি বৃহস্পতি শুক্র শেষ যাবে গা। খেয়াল করো গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের পথ পার্থক্য, ঠিক আছে। তো সরি পথ পার্থক্য আর আসতো পথ পার্থক্য দশা পার্থক্য, পথ পার্থক্য দশা পার্থক্য, হ্যাঁ ওকে। তো দেখো আমরা পথ পার্থক্য দশা পার্থক্য সূত্র কিন্তু পড়ছি সবাই, আশা করি এটা আমরা জানি, এটা আমরা মোটামুটি সবাই পড়ছি। এটা একটু ওয়েট, একটু ওয়েট, কারণ পড়ছি যে এরকম, একটু লিখে নিই ফার্স্টে আমি। দশা পার্থক্য, দশা পার্থক্য ডেল্টা ইজ ইকুয়াল টু 2 পাই/ল্যামডা ইন্টু পথ পার্থক্য, আমরা এটা কিন্তু পড়ছি, কেমন। এটা এই জন্য আমি আর ব্যাখ্যা লিখতেছি না। আর মনে রাখবা একটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন করতে হলে একটি, সাইডে লিখি, একটি পূর্ণ তরঙ্গ তৈরি করতে, তৈরি করতে দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই হইতে হবে, আর পথ এটা কিন্তু জানি আমরা, পথ পার্থক্য হইতে হবে ল্যামডা পরিমাণ, এগুলো আমরা জানি, কেমন। এটা বিষয় না আমাদের, এটা হচ্ছে আমাদের ফরম্যাট গেল। দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই/ল্যামডা, পথ পার্থক্য মানে ডেল এক্স। পরীক্ষায় আসে কিন্তু দশা পার্থক্য ও পথ পার্থক্যের অনুপাত কত, প্রশ্ন আসে কিন্তু দশা পার্থক্য ও পথ পার্থক্যের অনুপাত তাহলে কত হবে। অনুপাত দেখো এই ডেল্টা বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু কি 2 পাই/ল্যামডা না, তাহলে অনুপাতটা কি হয়, অনুপাতটা হবে, অনুপাতটা হবে 2 পাই/ল্যামডা, এটা হচ্ছে অনুপাত।
দশা পার্থক্য পথ পার্থক্যের অনুপাত। আবার এমনও আসে দশা পার্থক্য পথ পার্থক্যের কত গুণ, ঠিক আছে, এমন ধরনের প্রশ্ন আছে। তো এগুলো সিম্পল, তুমি এটা মনে রাখতে পারলেই হবে। এখন আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে গঠনমূলক এবং ধ্বংসাত্মক আসে। তো আমরা প্রথমে শিখবো হচ্ছে গঠনমূলক। প্রথমে আমরা শিখবো হচ্ছে গঠনমূলক, ঠিক আছে। তো গঠনমূলক হেডলাইন দিয়ে দেবো সবাই। তাহলে আমরা গঠনমূলকের জন্য শর্ত হচ্ছে যে সকল বিন্দুতে i সমান i ম্যাক্স এবং এটা পড়ছি কিন্তু আমরা a সমান a ম্যাক্স, সে সকল রায়ান কি আসো? রায়ান নাই কেন? আচ্ছা দেখো, যে সকল বিন্দুতে i সমান i ম্যাক্স এবং a সমান a ম্যাক্স, সেই সকল বিন্দুতে আমরা কি পাই? গঠনমূলক ব্যতিচার পাই। বুঝছো? তাহলে গঠনমূলক ব্যতিচার কিন্তু এটা শর্ত বা সূত্র সংজ্ঞা যেটা বলতে পারো তোমরা। তো এখন আমাদের হচ্ছে গিয়ে i সমান i ম্যাক্স, a সমান a ম্যাক্স। a সমান a ম্যাক্স এর জন্য আমাদের দরকার কিন্তু দেখো a সমান আমাদের a আর সমান হইতে হবে ম্যাক্স হইতে হবে, ঠিক আছে। এখন ম্যাক্স মানে কি? এটার জন্য হচ্ছে আমরা হিসাব যেটা করব এ আর এর হিসাব করব। এখন এ আর আমরা কিন্তু পড়ছি একটু আগে, লব্ধি তরঙ্গের বিস্তার। তো লব্ধি তরঙ্গের বিস্তার যেটা ছিল সেটা ছিল হচ্ছে কি 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু কি ছিল? এখন এটা কিন্তু সর্বোচ্চ হইতে হবে। আর সর্বোচ্চ মানে কি? cos এর সর্বোচ্চ মান কত হবে? cos এর সর্বোচ্চ মান, cos এর না, আমরা যদি একটা ওয়েভ খেয়াল করি, একটা ওয়েভের সর্বোচ্চ কিন্তু পজিটিভ দিকেও হইতে পারে, আবার সর্বোচ্চ কিন্তু নেগেটিভ দিকেও হইতে পারে। এটা মুখস্থ রাখবো সবাই। একটা ওয়েভের সর্বোচ্চ প্লাস এ হইতে পারে, সর্বোচ্চ মাইনাস এ হইতে পারে, নেগেটিভ দিকে সর্বোচ্চ, পজিটিভ দিকে সর্বোচ্চ। তার মানে আমি কি লিখবো এখানে? প্লাস মাইনাস 2a। যেহেতু এখানে 2a আছে এই জন্য এখানে প্লাস মাইনাস 2a লিখবো, ঠিক আছে। আমি বুঝতে পারছি তোমাকে, আশা করি এই জিনিস আমরা করছিও আগে। এখন দেখো এখান থেকে 2a কে যদি বাদ করে দেই আমরা, তাহলে cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আমরা কিন্তু এগুলো করছি কিন্তু, হ্যাঁ। এবার দেখো cos কত ডিগ্রি মান প্লাস 1 মাইনাস 1 হয়। cos কত ডিগ্রি মান প্লাস 1 মাইনাস 1 আমরা কিন্তু জানি সবাই, আশা করি। কেমন? cos হচ্ছে গিয়ে, আচ্ছা এদিকে তো যাবো না, এদিকে গেলে লেখার সমস্যা হয়ে যাবে গা। আমরা জানি যে কি cos কত ডিগ্রি মান প্লাস 1 মাইনাস 1। cos যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে 1। cos যদি আবার 90 ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে 0। cos যদি 180 ডিগ্রি হয়, 180 মানে কত? এটা সাজায় লিখি, পাই বাই 2, পাই হইলে মাইনাস 1, cos 3 পাই বাই 2 হইলে 0, cos 2 পাই যদি হয় তাহলে হচ্ছে 1। এই যে এইভাবে করে যাবে আর কি, এইভাবে করে সামনে আগাবো আর কি। 5 পাই বাই 2 যদি হয় তাহলে হচ্ছে আবার 0। এই যে এইভাবে আগাবো। তো এখন আমরা কোনগুলার জন্য হচ্ছে পাচ্ছি 1 আর মাইনাস 1 পাচ্ছি। দেখো ভালো করে খেয়াল করো, 0 মাইনাস 1 1, অর্থাৎ 0 ডিগ্রি, তোমার হচ্ছে গিয়ে এই 180 ডিগ্রি, অথবা 260 ডিগ্রি, 360 ডিগ্রি, 2 পাই, 3 পাই, 4 পাই, 6 পাই, এগুলোর জন্য তো আমরা পাচ্ছি, তাই না? আমি লিখে দিব এখানে cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু 0, সরি, cos 0, cos পাই, cos 2 পাই, cos 3 পাই, ডট 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 n পাই, ঠিক আছে না? তো এখন তুমি যদি উভয় পক্ষ থেকে কসকে বাদ করে দাও, একবার আমরা হিসাবটা একবারই করি, কেমন? আমরা যদি উভয় পক্ষ থেকে কস বাদ করে দিই, কস বাদ, উভয় পক্ষ থেকে আমরা পাইকে বাদ করতে পারি। এই পাইটাকে এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে না? ভাগ হওয়ার পরে যেটা আসে, আমি ল্যামডাকে গুণ করে দিব তার সাথে। ল্যামডা যদি গুণ করে দিই তাহলে আলটিমেটলি চেহারা দেখতে কেমন হচ্ছে দেখো তো। x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু 0 ল্যামডা 2 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা ডট 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 n ল্যামডা। আশা করি আমি তোমাদেরকে বুঝতে পারছি যে x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু এটা কেমন আসছে। কার কোনো আপত্তি আছে বলো তো? যদি আপত্তি থাকে মাইক্রোফোন ওপেন করে বলতে পারো যে ভাইয়া এখানে বুঝি নেই। তার আপত্তি নাই?
ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা এখান থেকে এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে কি পথের পার্থক্য না, এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন দেখো এক্স টু মাইনাস এক্স ওয়ান বলতে বুঝি হচ্ছে কি আমরা ডেল এক্স, আর ডেল এক্স মানে কি বুঝলাম এন ল্যামডা, এই সবগুলো মানে কি এন ল্যামডা সমান না। তাহলে এখান থেকে লিখতে পারি এন ল্যামডা বলতে কি বুঝি, আমরা এটাকে টু এন বাই টু এন ইন্টু ল্যামডা বাই টু লিখবো। এই যে দেখো সবাই দেখো, এই যে এটা কেন লিখছি জানো, টু এন কেন আনছি, কারণ এটা কি দশা পার্থক্যটা মানে গঠনমূলক ব্যতিচার যেটা, এটা হচ্ছে গিয়ে আমাদের গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্যটা হইতে হবে জোড় গুণিতক, কি হইতে হবে জোড় গুণিতক। ঠিক আছে, এই জন্য আমরা কি টু এন রাখছি এখানে। এখন তুমি যদি এটা তো পথ পার্থক্য গেল, লিখে ফেলি পথ পার্থক্য। আমরা যদি এখন দশা পার্থক্যটা খেয়াল করি, আবার আবার দশা পার্থক্যটা খেয়াল করি, দশা পার্থক্য, তাহলে খেয়াল করো পথ পার্থক্য যদি এন ল্যামডা আসে আমাদের, দশা পার্থক্য কি হবে, সূত্র কি ছিল, দশা পার্থক্য ইজ ইকুয়াল টু এত না, আমরা পথ পার্থক্য পাইছি। তো এখান থেকে ল্যামডাকে এদিকে পাঠিয়ে দাও, টু পাইকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে খেয়াল করি আমরা সবাই ডেল এক্স সমান সমান হবে ডেল্টা ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই টু পাই, ঠিক আছে না, এভাবে তো হবে। এখন ডেল্টা বলতে কত পাইছি আমরা, সরি আমি তো উল্টো করে ফেলছি, দশা পার্থক্য বের করবো, ডেল্টা সমান হবে টু পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে এন ল্যামডা মানে ডেল এক্স আর কি, এটা তো সূত্র। তাই টু পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে এন ল্যামডা, ওই ডেল এক্স মানে এন ল্যামডা না, একবার উপরে দেখো এই যে এন ল্যামডা। তো দেখো এখান থেকে ল্যামডা এখান থেকে ল্যামডা বাদ, আলটিমেটলি কি আসতেছে টু এন পাই। এই যে দেখো সবাই এটা কি দশা পার্থক্য, কার জন্য দশা পার্থক্য, গঠনমূলকের জন্য। ঠিক আছে, তাহলে আমরা গঠনমূলকের জন্য পথ পার্থক্য দশা পার্থক্য দুইটাই পাইছি কিন্তু। দেখো সবাই কারো কোনো আপত্তি আছে কিনা বলো, সবাই বুঝছো কিনা এটা, কারো কোনো আপত্তি থাকলে সমস্যা থাকলে বলতে পারো। এ ক্লাস থেকে বাইরে হচ্ছে কে কে, হুম, ফারদান আছেন এটা কে, আমি কিন্তু ছবি তুলে রাখছি যারা যারা ক্লাস করতেছো, হ্যাঁ বুঝছো। তো দেখো আমরা এখানে আর ব্যাখ্যায় যাব না, তোমাদের লেখা হয়েছে আশা করি সবার। দেখো গঠনমূলক যেটা ধ্বংসাত্মক ও হুবহু ফটোকপি এটার কেমন, ধ্বংসাত্মকটা কি হবে একটু লিখে রাখো কষ্ট করে, এই ধ্বংসাত্মক হলে শেষ আজকে ছুটি, কেমন এটা হলো ছুটি। ধ্বংসাত্মক ক্ষেত্রে যে সকল বিন্দুতে আই সমান আই ম্যাক্স না, আই সমান হবে আই মিনিমাম হবে, আর এ সমান হবে এ মিনিমাম, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক কেমন, ধ্বংসাত্মক ব্যতিচার বলবো। তো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এটা একটু মুছে ফেলে, এটা আপাতত এখানে লাগতেছে না। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমাদের পথ পার্থক্য যেটা আসে, আমি এটা একবারে করে দিচ্ছি তোমাদেরকে, পথ পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ডেড এক্স ইজ ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু এটা আসে, এটা হচ্ছে পথ পার্থক্য। ধ্বংসাত্মকের ক্ষেত্রে এটা হচ্ছে পথ পার্থক্য, আর যেটা দশা পার্থক্য হবে, দশা পার্থক্য সেটা হবে ডেল্টা ইজ ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই, টু এন প্লাস ওয়ান ইন্টু পাই। এই যে দেখো এটা হচ্ছে দশা পার্থক্য। তাহলে পথ পার্থক্য দশা পার্থক্য এগুলো হচ্ছে এই দুইটা, এটা কার ক্ষেত্রে, ধ্বংসাত্মকের ক্ষেত্রে।
তো গঠনমূলক এবং ধ্বংসাত্মকের ক্ষেত্রে আমি তোমাদেরকে পদ পার্থক্য দশা পার্থক্য দুইটাই কিন্তু উল্লেখ করে পড়াই দিলাম। সবাই কি ক্লাসটা বুঝছো? ক্লাসটা কি সবাই বুঝছো? আমাদের আজকে শেষ। এ দেখো আমাদের কিন্তু অফলাইনে যে পরিমাণ ক্লাস আমি সময় নিয়ে করাতে হয়, এখানে তোমার মোটামুটি দুইটা ক্লাসে আমার মনে হয় তিনটা ক্লাসে পড়া আজকে পড়াই দিয়েছে একসাথে। আমাদের অফলাইনে 3 ক্লাস যেখানে লেগে যায় এই টপিকগুলো পড়াইতে পড়াইতে, সেখানে আজকে আমি এই একটা অনলাইন ক্লাসে তোমাদের বাকি 3টা ক্লাসের পড়াই দিচ্ছি। বুঝছো? এখন জাস্ট তোমাদের হচ্ছে বাকি আমার বললাম না মোট 25টা পেজ এখানে, যার মধ্যে আমার পিডিএফ এ 13 নম্বর পেজ পর্যন্ত শেষ করে ফেলছি। 13তম পেজ শেষ আমার। বুঝছো? 13 সরি 13তম, হ্যাঁ 13তম পেজের হাফ শেষ।